কখনো কি ভেবে দেখেছেন আপনার খুব কাছের মানুষটিই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় কালনাগিনী? কিংবা যাকে আপনি একান্ত আপন ভেবে বিশ্বাস করছেন সেই হয়তো আপনার অজান্তে খুঁড়ছে আপনার কবরের গর্ত? আজকের গল্পটি কোনো সাধারণ সিনেমার নয়, বরং আমাদের সমাজের আনাচে কানাচে লুকিয়ে থাকা লোভ, লালসা আর চরম বিশ্বাসঘাতকতার এক জীবন্ত দলিল, যেখানে একজন সুপারস্টার নায়িকা নিজের অস্তিত্ব রক্ষায় মেতে ওঠেন এক ভয়ঙ্কর হানি ট্র্যাপ গেমে, আর অন্যদিকে এক আধুনিক নারী নিজের স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে পা বাড়ান এমন এক পথে যার শেষ পরিণতি কেবল রক্ত আর মৃত্যু। একটি রিসর্টের অন্ধকার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে পুলিশ রিমান্ডের জবানবন্দি, প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে এমন সব টুইস্ট যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। কে আসল খুনি? কেনই বা খেলার পুতুল বানানো হলো নিরীহ মানুষদের? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত এরকম রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন দেখতে পছন্দ করেন, তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার সাপোর্টই আমাদের নতুন ভিডিও তৈরির দারুণ অনুপ্রেরণা যোগায়। চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখা যায় সুপারস্টার নায়িকা সুরভি চৌধুরী তার স্বামীর রিসর্টে এসে পৌঁছেছেন। স্বামী তাকে সবসময় সন্দিহান থাকেন, তাই সুরভিকে চোখে চোখে রাখতে সাথে পাঠিয়েছেন তার ব্যক্তিগত সহকারী রমজানকে। সুরভি যখন মেকআপ করছিলেন, রমজান বেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। অস্বস্তি বোধ করে সুরভি প্রশ্ন করেন, এভাবে অন্যের মেকআপ দেখছেন কেন? নিজের বউয়ের মেকআপ গিয়ে দেখুন। রমজান উত্তর দেয়, তার বউ পর্দা করে চলে, তাই তাকে মেকআপ করা অবস্থায় দেখার সুযোগ রমজানের নেই। সুরভি পাল্টা প্রশ্ন করেন, যদি মেকআপ দেখার এতই শখ, তবে তাকে পর্দার আড়ালে রেখেছেন কেন? উত্তরে রমজান বলে, জমানা খারাপ, সেফটির জন্য পর্দা করিয়ে রেখেছি, যাতে অন্য কারোর সাথে পালিয়ে না যায়। এই অদ্ভুত যুক্তিতে সুরভি অবাক হয়ে বলেন, পর্দা করলেই যে কেউ পালাবে না তার গ্যারেন্টি কি? আপনি কি জোর করে কাউকে আটকে রাখতে পারবেন? রমজান তখন রহস্যময়ী হেসে জানায়, তার কাছে আরও 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে, কোথাও কিছু করলেই ধরা পড়ে যাবে। সে আরও জানায়, এই নিরাপত্তা পদ্ধতি সে তার স্যারের কাছ থেকেই শিখেছে। সুরভি রেগে গিয়ে বলেন, তার মানে আপনার স্যার আমাকেও 3 স্তরের নিরাপত্তায় বন্দি করে রেখেছেন? কী সব আবল তাবল বকছেন? রমজান নাছোড়বান্দা। সে সুরভিকে ইঙ্গিত দিয়ে বলে, আপনি চাইলে কিছু করতে পারেন, তবে প্রোটেকশন লাগলে আমার ব্যাগে আছে। রমজানের এই নোংরা রসিকতায় সুরভি চরম বিরক্ত হন এবং তাকে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু রমজান যাওয়ার আগে সুরভির চোখের কাজল নিয়ে মশকরা শুরু করলে সুরভি ধমক দিয়ে তাকে বিদায় করেন। এরপর দৃশ্যপট বদলে যায় বর্তমানে। আমরা জানতে পারি এতক্ষণ যা দেখছিলাম তা ছিল ফ্ল্যাশব্যাক বা অতীত। সুরভি এখন পুলিশ রিমান্ডে। তার স্বামীর রিসর্টের নতুন ম্যানেজারকে খুন বা গুম করার অভিযোগে তাকে ধরা হয়েছে, কিন্তু সুরভি পুরোপুরি নিশ্চুপ। সে কেবল জানায় তার স্বামী তাকে সবসময় সন্দেহ করত, আর এই নিখোঁজ বা মার্ডারের বিষয়ে সে কিছুই জানে না। পুলিশ তাকে মনে করিয়ে দেয়, রিমান্ডে চুপ থাকার সুযোগ নেই। তারা বলে, পর্দায় যেমন দক্ষ অভিনয় করেন, বাস্তবেও দেখছি দারুণ অভিনয় করছেন। এবার বলুন, ওই নতুন ম্যানেজারের নাম কি ছিল? ভয় মেশানো কণ্ঠে সুরভি উত্তর দেয়, অঙ্কুশ। সিন আবার অতীতে ফিরে যায়। রিসর্টে সুরভি যখন ফটোশ্যুট করছিলেন, তখন দূর থেকে অপলক দৃষ্টিতে তা দেখছিল ম্যানেজার অঙ্কুশ। শ্যুট শেষ হলে অঙ্কুশ এসে পরিচয় দেয়। সে জানায় সে আর তার স্ত্রী এই রিসর্ট দেখাশোনা করে। বর্তমানে তার স্ত্রী বাপের বাড়ি যাওয়ায় সে একাই এখানে আছে। সুরভি জিজ্ঞেস করেন, আপনাকেও কি আপনার স্যার আমার ওপর নজরদারি করতে পাঠিয়েছেন? অঙ্কুশ বিনয়ের সাথে জানায়, আজ তার ছুটি ছিল, কিন্তু সুরভির শুটিং আছে জেনে সে নিজ থেকেই ছুটি বাতিল করেছে, যাতে কোনো প্রয়োজন হলে সাহায্য করতে পারে। অঙ্কুশ আরও জানায়, তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। সেই ঝোঁক থেকে জার্নালিজম নিয়ে পড়াশুনো করলেও ভাগ্যক্রমে আজ সে ম্যানেজার। তবে তার নিজের একটি অনলাইন চ্যানেল আছে। সে যদি সুপারস্টার সুরভি চৌধুরীর একটা ইন্টারভিউ নিতে পারত, তবে তার চ্যানেলের খুব উপকার হতো। সুরভি তখন একটি শর্ত দেন। তিনি বলেন, ইন্টারভিউ দিতে পারি, তবে আপনাকে এই রিসর্টের সবগুলো সিসিটিভি ক্যামেরা নষ্ট করতে হবে। পারবেন? অঙ্কুশ কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায়। সিসিটিভি রহস্য রিসর্টের ক্যামেরাগুলো কাজ করছে না দেখে মালিক রেগে গিয়ে রমজানকে ফোন করেন এবং দ্রুত ব্যবস্থা নিতে বলেন। রমজান অঙ্কুশের কাছে এসে ব্যঙ্গ করে বলে, খুব তো ইন্টারভিউ নিচ্ছেন শুনলাম, আমার একটা ইন্টারভিউ নিন না।
অঙ্কুশ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার ইন্টারভিউ কেন নেব? আপনি কে? রমজান দম্ভের সাথে উত্তর দেয়, আমি ইন্টারভিউ দেওয়ার ব্যাপারে অনেক অভিজ্ঞ একজন মানুষ। রমজান বনাম অঙ্কুশ। অঙ্কুশ, অভিজ্ঞতা দিয়ে লাভ নেই ভাই, ফেস ভ্যালু লাগে। রাস্তায় তো কত অভিজ্ঞ লোক ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন চেনে? রমজান দমে না গিয়ে উদাহরণ দেয় তিশা মোশতাক দম্পতির। সে বলে, মোশতাককে কে চিনত? তিশাকে বিয়ে করেই তো ভাইরাল। আপনিও বরং কোনো কোচি মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে ভিডিও করে দিন, দেখবেন রাতারাতি ফেমাস হয়ে গেছি। অঙ্কুশ বিরক্ত হলে রমজান সরাসরি কাজের কথায় আসে। সে জিজ্ঞেস করে, রিসর্টের সব সিসিটিভি ক্যামেরা কেন নষ্ট করলেন? অঙ্কুশ এড়িয়ে যেতে চাইলে রমজান তাকে হুঁশিয়ারি দিয়ে বলে, ভালোই বিপদে পড়তে যাচ্ছেন আপনি, গর্ত কিন্তু খুঁড়ে রাখা হয়েছে, সাবধান করে গেলাম। তবে অঙ্কুশ এসব ধমকি গায়ে মাখে না। সুরভি ও রমজানের ডিল। কিছুক্ষণ পর সুরভি রমজানকে ডেকে একটি কাজের প্রস্তাব দেন। বিনিময়ে 1 লাখ টাকা দিতে চান। রমজান প্রথমে নীতিকথা শুনিয়ে বলে সে তার স্যার ছাড়া অন্য কারোর টাকা নেয় না, তবে নিজের বউকে একটা সোনার বালা দিতে না পারার আক্ষেপও দেখায় সে। সুরভি টাকার পরিমাণ বাড়িয়ে 2 লাখ করেন এবং একটি নির্দিষ্ট ঠিকানায় যেতে বলেন। যাওয়ার আগে রমজান সুরভিকে একটি দার্শনিক প্রশ্ন করে, নারী কিসে আটকায়? সুরভি উত্তর দেন, সম্মানে আর স্বাধীনতায়। এরপর সুরভি পাল্টা প্রশ্ন করেন, পুরুষ কিসে আটকায়? সুরভি বলেন, লোভে আর নারীতে। রমজান হাসি মুখে বলে, আপনার উত্তর আংশিক ভুল। পুরুষ আটকায় বিয়ের দিন। বউয়ের পেটে বাচ্চা এলে যখন দায়িত্বের পাহাড় কাঁধে চাপে, তখন সেই দায়িত্ব পালন করতে করতে একসময় সে কবরে ঢলে পড়ে। এই উত্তরে খুশি হয়ে কিংবা তাচ্ছিল্য করে সুরভি টাকার অঙ্ক বাড়িয়ে 5 লাখ এবং শেষে 1 বস্তা টাকা দেওয়ার লোভ দেখিয়ে তাকে বিদায় করেন। রমজান যাওয়ার সময় অঙ্কুশকে দেখে টিপ্পনি কেটে বলে, নারী চরিত্র বেজায় জটিল। রমজান অঙ্কুশকে বলে, কিছুক্ষণ পর এখানে একটি হেলিকপ্টার ল্যান্ড করবে, সেটাতে করে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে নিজের বউকে নিয়ে আসুন। অঙ্কুশ সাফ জানিয়ে দেয় সে কোথাও যাবে না, কারণ আজ রাতে সুরভি ম্যাম তাকে ইন্টারভিউ দেওয়ার কথা দিয়েছেন। এ কথা শুনে রমজান অত্যন্ত নোংরা একটি মন্তব্য করে বসে। সে দাবি করে তার স্যার অর্থাৎ সুরভির স্ত্রী শারীরিক অক্ষমতায় ভুগছেন, তাই সুরভি ম্যাম হয়তো অতৃপ্ত। সে অঙ্কুশকে সাবধান করে বলে, ইন্টারভিউর নামে তারা যেন আবার কোনো কুকর্মে লিপ্ত না হয়। অঙ্কুশ ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করলে রমজান নির্লজ্জের মতো জানায় সে নিজের পরকীয়া অস্বীকার করতে উস্তাদ। এমনকি সে নিজের বাড়ির কাজের বুয়ার সাথে অনৈতিক কাজ করে ধরা খেয়েও নিজের বউয়ের কাছে অবিলায় তা অস্বীকার করে। অঙ্কুশ তাকে চরিত্রহীন বলে সেখান থেকে চলে যায়, কিন্তু রমজান বিড়বিড় করে বলতে থাকে যে নারী চরিত্র আসলেও রহস্যময়। রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে বৃষ্টির দাপট। সেই দুর্যোগপূর্ণ রাতেই নিজের ক্যামেরা গুছিয়ে ইন্টারভিউ নিতে সুরভির রুমে হাজির হয় অঙ্কুশ। কিন্তু রুমে পা রাখতেই তার পায়ের তলার মাটি সরে যায়। সেখানে এমন কিছু একটা সে দেখতে পায় যা সে কল্পনাও করেনি। বৃষ্টির রাতে সুরভির রুমে প্রবেশ করে অঙ্কুশ দোটানায় পড়ে যায়, কারণ সুরভি তখন কেবল একটি নাইট ড্রেস পরেছিলেন। সুরভি তাকে স্বাগত জানালে অঙ্কুশ লজ্জায় আড়ষ্ট হয়ে নিচে তাকিয়ে থাকে। সুরভি তাকে ড্রেস চেঞ্জ করার সুযোগ না দিয়ে বরং প্রলুব্ধ করে বলেন, এই ড্রেসেই ইন্টারভিউ দেব, এতে তোমার চ্যানেলের ভিউ আর রিচ বাড়বে। বলো তো আমাকে কেমন লাগছে, হট নাকি রেড হট? কথার ছলে সুরভি অঙ্কুশকে ড্রিঙ্কস অফার করেন এবং নিজের জীবনের এক অন্ধকার সত্য শেয়ার করেন। তিনি বলেন, আমার তথাকথিত স্বামী আমাকে ব্যবহার করছে। আগামীকাল এই রিসর্টে 2 জন প্রভাবশালী লোক আসবে, যাদের সাথে আমাকে আমোদ ফুর্তিতে লিপ্ত হতে হবে। বিনিময়ে আমার স্বামী বাগিয়ে নেবে 500 কোটি টাকার প্রজেক্ট। আমি এটা মেনে নিয়েছি, কারণ ক্যারিয়ারের শুরুতে আমিও তাকে ব্যবহার করেছিলাম। অঙ্কুশ ভয় পেয়ে চলে যেতে চাইলে সুরভি তাকে আটকে দেন এবং ইঙ্গিত দেন যে যাকে তার ভালো লাগে তাকে তিনি সহজে যেতে দেন না। আবারও দৃশ্য ফিরে আসে রিমান্ড রুমে। সেখানে এবার অঙ্কুশকেও দেখা যায়। জানা যায় নিখোঁজ ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং রমজান। অঙ্কুশ দাবি করে সে সেই রাতে ভয় পেয়ে সরাসরি থানায় চলে এসেছিল। পুলিশ তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় যে তার মানে সুরভি রমজানকে খুন করেছে আর অঙ্কুশ তার সাক্ষী। কিন্তু সুরভি এবার মুখ খোলেন। তিনি এক নতুন গল্প শোনান। তার দাবি অনুযায়ী সেই রাতে ইন্টারভিউ বাদ দিয়ে অঙ্কুশ আর সুরভি অন্তরঙ্গ হয়ে পড়েছিলেন। ঠিক তখন রমজান সেখানে ঢুকে ছবি তুলতে শুরু করে। ফেঁসে যাওয়ার ভয়ে অঙ্কুশই তখন পরিকল্পনা করে রমজানকে সরিয়ে দেওয়ার এবং লাশ গুম করার। সুরভির এই বয়ানে পুলিশ এবার খুনের সব দায় অঙ্কুশের ওপর চাপিয়ে দেয়। অঙ্কুশ চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করে না।
গল্পের শেষে দেখা যায় এক বিশাল চমক। রমজান আসলে মরেনি। পুরো বিষয়টি ছিল সুরভি আর রমজানের একটি নিখুঁত চাল। অঙ্কুশকে ফাঁসানোর পর তারা দুজন বেশ ঘনিষ্ঠ অবস্থায় ধরা দেয়। সুরভি যখন জিজ্ঞেস করে কেন এই ছেলেটিকে ফাঁসানো হলো, তখন রমজান আসল সত্যিটা বলে। অঙ্কুশ আসলে একজন প্রতারক। 5 মাস আগে এক বড় ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে টাকা হাতিয়ে নিয়ে ডিভোর্স দেয় এবং এখন আবার নতুন কাউকে বিয়ে করেছে। সেই ব্যবসায়ী অঙ্কুশকে শিক্ষা দেওয়ার জন্য রমজানের সাথে কন্ট্যাক্ট করেছিলেন। আর সুরভি, তিনি এখন একজন পর্দার আড়ালে চলে যাওয়া অচল নায়িকা, যার টাকার খুব প্রয়োজন। তাই রমজানের এই হানি ট্র্যাপ মিশনে তিনি অংশ নিয়েছেন। সুরভি ক্লান্ত হয়ে বলেন, এটাই যেন আমাদের শেষ কাজ হয়। কিন্তু রমজান রহস্যময় হেসে উত্তর দেয়, পৃথিবীতে শেষ বলে কিছু নেই, আর নেই কোনো অকৃত্রিম প্রেম। এভাবেই লোভ, মোহ আর প্রতারণার জালে শেষ হয় প্রথম গল্প, পাপ কাহিনী। এই গল্পে প্রতিটি চরিত্রই কোনো না কোনোভাবে পাপের সাথে যুক্ত। অঙ্কুশ টাকার লোভে একের পর এক বিয়ে করে মেয়েদের ঠকায়, আর সুরভি আর রমজান নিজেদের স্বার্থে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অন্যকে ফাঁসায়। এখানে কেউ ধোঁয়া তুলসী পাতা নয়। এবার আসা যাক দ্বিতীয় গল্পে। এই কাহিনী রফিউল এবং কুসুম দম্পতিকে নিয়ে। রফিউল সারাক্ষণ ফেসবুকে রিলস দেখতে থাকে কিভাবে শারীরিক সক্ষমতা বাড়ানো যায়। সেখান থেকেই শুরু হয় এক নতুন জটিলতা। গল্পের এই পর্যায়ে আমরা কুসুমকে দেখি, যে তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছে। পাশে সে প্রিয়াঙ্কা চোপড়ার একটি পডকাস্ট শুনছিল। কুসুম নিজেও একজন পডকাস্টার। মেয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, মা, তুমি বেশি সুন্দর নাকি প্রিয়াঙ্কা চোপড়া? কুসুম আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, আমিই বেশি সুন্দর। বিছানায় শুয়ে থাকা স্বামী রফিউলও তাল মিলিয়ে বলে, অবশ্যই, প্রিয়াঙ্কার চেয়ে তুমিই সেরা। কিন্তু এই প্রশংসার আড়ালে লুকিয়ে আছে তিক্ততা। কুসুম পাল্টা খোঁচা দিয়ে বলে, টিটকারি করছো নাকি? তোমাকে বিয়ে করে তো আমার রূপ যৌবনার শখ আহ্লাদ সব ধুলোয় মিশে গেছে। রফিউল দমে যাওয়ার পাত্র নয়। সে কুসুমকে বিয়ের ছবি দেখতে বলে এবং দাবি করে যে কুসুমকে বিয়ে করে বরং তারই নিজের চেহারার 12টা বেজে গেছে। তর্কে না পেরে কুসুম চুপ হয়ে যায়। এরপর আমরা কুসুমের একটি পডকাস্ট দেখতে পাই। সেখানে সে মাইক্রোফোনের সামনে বেশ গুছিয়ে বলে, একজন শিক্ষিত ও মার্জিত স্বামীই পারে তার স্ত্রীকে সবার সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে। আমাদের চারপাশে এত অসুখী দম্পতি কেন? কারণ তাদের মূল্যবোধ আর ব্যাকগ্রাউন্ডের অমিল। একই ছাদের নিচে বছরের পর বছর থাকলেও দিন শেষে তারা সুখী নয়। কুসুম আরও যোগ করে, অনেকেই বলে বিয়ে ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি মনে করি একটা ছোট্ট জীবনে কেন আমরা স্যাক্রিফাইস করব? অসুখী সম্পর্ক থেকে বের হয়ে আমাদের উচিত পারফেক্ট কাউকে খুঁজে নেওয়া। জীবন তো একটাই, আর এটাকে 100তে 100 উপভোগ করা উচিত। মেয়েকে স্কুলে নামিয়ে দেওয়ার পর কুসুমের ফোনে তার বন্ধু জয়ের মেসেজ আসে। জয় তাকে তার বাড়িতে আসার নিমন্ত্রণ জানায়। কুসুম প্রথমে রফিউল বাসায় থাকার অজুহাত দিয়ে না করলেও জয়ের একটি কথা তার মনে গেঁথে যায়, এত পাত্তা দিও না, নিজের মনের কথা শোনো, একটাই তো জীবন। এমনকি তার ছোট্ট মেয়েটিও অজান্তে একই কথা আওড়ে যায়। নিজের পডকাস্টে দেওয়া উপদেশগুলো কুসুমের মাথায় ঘুরপাক খেতে থাকে। অবশেষে সে সামাজিক রীতিনীতি ভুলে পৌঁছে যায় জয়ের বাড়িতে। জয়ের কাছে নিজের মনের সব ক্ষোভ উগরে দেয় কুসুম। সে বলে, আমার বয়স এখন 44, আমি আর মা খালাদের মতো স্যাক্রিফাইস করতে পারবো না। আমার ভুল মানুষের সাথে বিয়ে হয়েছে, জীবনটা বোরিং হয়ে গেছে, আমি আর নিতে পারছি না। জয়ও নিজের দুঃখের কথা শোনায়। সে বলে 5 বছরের বিয়ে ভেঙে তার বউ কোনো কারণ ছাড়াই চলে গেছে। জীবনের 12টি বছর সে কেবল বিয়ের এই টানাপোড়েনে নষ্ট করেছে। কুসুমের প্রতি সহমর্মিতা দেখিয়ে সে বলে, তোর দুঃখটা আমি বুঝি রে, তাই তো তুই আমার কাছে আসিস। যখন রফিউল বাজারে গিয়ে কম দামে সস্তা সবজি আর মাছ খুঁজছিল, তখন জয় আর কুসুম ডুব দিচ্ছিল অন্য এক জগতে। জয় কুসুমকে কাছে টেনে নিয়ে এবং ফ্যান্টাসির মায়াজাল বুনে বলে, চল কুসুম, আমরা সুইজারল্যান্ড চলে যাই। ওখানকার পাহাড়ের চূড়ায় তোকে বুকে নিয়ে অনেক আদর করব। দূরের কোনো ঝর্ণায় গিয়ে আমার সব অনুভূতি শীতল করে দেব। চল না, আমি তোকে অনেক ভালোবাসব। পরকীয়া আর একঘেয়েমি জীবনের এই দ্বন্দ্ব কুসুমকে কোন পরিণতির দিকে নিয়ে যাবে? সে কি পারবে জয়ের সাথে সেই স্বপ্নের দেশে পাড়ি জমাতে? জয়ের রোম্যান্টিক কথায় আবেগপ্রবণ হয়ে কুসুম তাকে জড়িয়ে ধরে, কিন্তু পরক্ষণেই তার মাথায় হাজারো প্রশ্ন ভিড় করে। লোকে আমাকে কি ভাববে? আমি কি লোভী? আমি কি পাগল হয়ে যাচ্ছি? কুসুমের কল্পনায় এক চরম নাটকীয় দৃশ্য ভেসে ওঠে। সে কল্পনা করে জয়ের সাথে সুইজারল্যান্ড গেলেও তার হাজব্যান্ড সেখানে পৌঁছে যাবে। এরপর শুরু হবে গোলাগুলি। রফিউল তাকে গুলি করবে আর সেও রফিউলকে গুলি করবে।
কল্পনা শেষে আমরা বাস্তবে ফিরি। রফিউল ঘরে বউ না পেয়ে একা একাই ইউটিউব দেখে ট্যাংরা মাছ রান্না করে। সে কুসুমকে ফোন করে খুব সহজভাবে জিজ্ঞেস করে, ট্যাংরা মাছ রান্না করেছি, কখন ফিরবে? ভাত কি বেড়ে রাখবো? কুসুম চরম বিরক্ত হয়ে উত্তর দেয়, ভাত রান্না না করে তুই বিষ খা আবাল। কিন্তু রফিউল এতে একটুও দমে যায় না, বরং নির্বিকারভাবে ভাত রান্না শুরু করে দেয়। কুসুম বাড়ি ফিরলে রফিউ তাকে নিয়ে কুসুমের ভাইয়ের বাসায় যায় নালিশ করতে, কিন্তু সেখানে গিয়ে তারা আরও করুণ পরিস্থিতির মুখোমুখি হয়। কুসুমের ভাবি তার ভাইয়ের ওপর ক্ষেপে আছেন কারণ তিনি শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যাননি। এমনকি রফিউলকেও কথা শুনতে হয় খালি হাতে আসায়। ভাই যখন কুসুমকে আসার কারণ জিজ্ঞেস করে, কুসুম স্পষ্ট জানিয়ে দেয়, আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাই। ভাইয়ের উত্তর ছিল কঠোর ও বাস্তববাদী। সে সাফ জানিয়ে দেয় বাবার সম্পত্তিতে কুসুমের কোনো ভাগ নেই, আর তাকে বসে বসে খাওয়ানোর সামর্থ্যও ভাইয়ের নেই। ভাই তাকে মনে করিয়ে দেয়, গরিব ঘরের মেয়েদের ডিভোর্সের কথা বলতে নেই, কারণ তাদের সামনে কোনো বিকল্প থাকে না। কুসুম মনে মনে নিজের অতীত হাতড়ায়। সে ক্লাসে সবসময় ফার্স্ট হতো, সুন্দরী হওয়ার কারণে অনেক প্রস্তাবও পেত, কিন্তু পরিবারের সম্মানের কথা ভেবে সে সবকিছু বিসর্জন দিয়ে রফিউলকে বিয়ে করেছিল। বিয়ের সময় বলা হয়েছিল রফিউল উচ্চশিক্ষিত এবং ভালো চাকরি করে, কিন্তু বিয়ের পর জানা যায় সে ক্লাস 10 পাস এবং দালালি করে। ব্যবসার নামে কুসুমের মা খালার সব গয়না হাতিয়ে নিয়েও গত 9 বছরে সে জীবনের কোনো উন্নতি করতে পারেনি। রিকশা করে ফেরার পথে কুসুম রাগে ক্ষোভে ভাবছিল তার ভাই আর ভাবিকে মেরে ফেলার কথা, কিন্তু ঠিক সেই মুহূর্তেই রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়ে তারা। ছিনতাইকারী বন্দুক ধরলে কুসুম নিজের হাতের সোনার বালা দুটো দিতে রাজি হয় না, কিন্তু ভীতু রফিউল নিজ থেকেই কুসুমের হাত থেকে বালা খুলে ছিনতাইকারীর হাতে তুলে দেয়। রফিউলের এই কাপুরুষতা দেখে ছিনতাইকারীরাও অবাক হয়। তারা মজা করে কুসুমের হাতে তাদের পিস্তলটি তুলে দেয়। কুসুম যখন ক্ষোভে সেই পিস্তলটি রফিউলের মাথায় ঠেকায়, তখন ছিনতাইকারী হেসে ওঠে। সে বলে, কোনো লাভ নেই বোন, এটা একটা খেলনা পিস্তল, আপনার আবাল হাজবেন্ড এটা দেখেই ভয় পেয়ে বালা দিয়ে দিচ্ছে। ছিনতাইয়ের শিকার হয়ে এবং ভাইয়ের কাছে অপমানিত হয়ে কুসুম শেষ ভরসা হিসাবে আবার জয়ের কাছে ছুটে যায়। জয়ের কাছে হারানো গয়নার কথা বললে জয় খুব তুচ্ছভাবে বলে, বাদ দে তো, তোকে আমি কয়েকটা কাঁচের চুড়ি কিনে দেব। কুসুম অবাক হয়ে বলে, চুড়ি দিয়ে কি আমার সমস্যার সমাধান হবে? জয় জানায়, আপাতত তো হবে। কুসুম আর রাগঢাক না করে সরাসরি প্রশ্ন করে, আমাকে বিয়ে করবি? কথাটি শুনে জয় একটুও বিচলিত না হয়ে তাচ্ছিল্যের সাথে বলে, একটা বিয়ে করে যে প্যারা খেয়েছি, এই বিয়ের স্বাদের মধ্যে আমি আর নেই। কুসুম স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করে, তাহলে আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলি কেন? জয়ের উত্তর ছিল আরও নির্লজ্জ, আমি কি জোর করেছি? তুই তো নিজে থেকেই এসেছিলি। কুসুম যখন বলে যে জয় সম্পর্কের সুযোগ নিয়েছে, তখন জয় পাল্টা যুক্তি দেয় যে আনন্দ দুজনেই পেয়েছে। সে পরিষ্কার জানিয়ে দেয় সে বন্ধু হিসাবে সাহায্য করতে পারে, কিন্তু বিয়ের কোনো দায়ভার সে নেবে না। কুসুম রেগে গিয়ে ধর্ষণের মামলা করার হুমকি দিলে সেটাকে পাত্তাই দেয় না, বরং উল্টো আবার কুসুমকে কাছে টানতে চায়। কুসুম অকথ্য ভাষায় গালি দিয়ে সেখান থেকে চলে আসে। 2 বছর আগে ফেসবুকে জয়ের সাথে পরিচয় হয়েছিল কুসুমের। জয় নিজেকে ডিভোর্সি এবং অন্তর্মুখী অর্থাৎ ইন্ট্রোভার্ট হিসেবে পরিচয় দেওয়ায় কুসুম ভেবেছিল তাদের বন্ধুত্বটা জমবে, কিন্তু আজ সে বুঝতে পারল জয় কতটা স্বার্থপর এবং নিচু মানসিকতার মানুষ। কুসুম সবসময় চেয়েছিল ছোট এই জীবনটাকে 2 হাত ভরে উপভোগ করতে। লোকে তাকে লোভী বা পাগল বললেও সে পরোয়া করেনি, কিন্তু জয়ের দেওয়া এই ধোঁকা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। কুসুম যখন বাসায় ফেরে তখন রফিউল রাগে ফুঁসছে। কলিং বেলের শব্দ শুনে সে মেয়েকে দরজা খুলতে বলে এবং কুসুম ঘরে ঢোকা মাত্রই মেয়েকে নিজের ঘরে গিয়ে কানে হাত দিয়ে বসে থাকতে বলে। কুসুম কিছু বোঝার আগেই রফিউল তার সামনে একটি ভয়েস টেক্সট চালিয়ে দেয়। ভয়েস টেক্সটটি পাঠিয়েছে জয়। সেখানে জয় রফিউলকে বলছে, আপনি বোধহয় আমাকে চেনেন না, আমি একা থাকি আর আপনার বউ প্রায়ই এসে আমাকে ডিস্টার্ব করে, এমনকি আমার সাথে রাতও কাটায়। আপনি একজন ভদ্র মানুষ, আপনার বউ অন্য পুরুষের সাথে শুলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। আমি আর এসব ঝামেলা চাই না, আপনি আপনার বউকে সামলান, সে ভালো পথে নেই, পরকীয়া সমাজকে নষ্ট করে দিচ্ছে। গল্পের এই পর্যায়ে এসে দেখা যায় পুরুষ চরিত্রটি কতটা ভয়ঙ্কর হতে পারে। জয় কেবল কুসুমকে ব্যবহারই করেনি, বরং যখন সে দেখল কুসুম বিয়ের জন্য চাপ দিচ্ছে, তখন সে অত্যন্ত সুকৌশলে নিজের গা বাঁচিয়ে কুসুমের সংসার এবং সম্মান দুটোই ধুলোয় মিশিয়ে দিল। জয়ের পাঠানো ভয়েস টেক্সটটি ছিল কুসুমের জন্য এক চূড়ান্ত মরণ ফাঁদ।
জয় সেখানে রফিউলকে উদ্দেশ্য করে বলে, ভাই, আপনার বউ প্রায়ই এসে আমাকে ডিস্টার্ব করে, আমার সাথে রাত কাটায়। আমি এসব আর চাই না। আপনার মতো মানুষই তো তার জন্য যথেষ্ট, তবুও সে কেন এমন করে? সে আপনার নামে নানা নালিশ করে। আপনি নাকি অভাবের তাড়নায় তার হাতের বালা অন্যকে দিয়ে দিয়েছেন, তাই আমি তাকে নতুন বালা কিনে দিয়েছি। ভাই, আপনার কি সম্মান লাগে না? নিজের বউকে আটকান, সে ভালো পথে নেই, পরকীয়া সমাজকে নষ্ট করে দিচ্ছে। জয়ের এই নিষ্ঠুর ধোঁকাবাজি শুনে কুসুম যখন স্তব্ধ হয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিল, তখন রফিউলের দীর্ঘদিনের জমানো রাগ আগ্নেয়গিরির মতো খেটে পড়ে। সে কুসুমকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ শুরু করে। রফিউল চিৎকার করে বলতে থাকে, তুই একটা প্রস্টিটিউট, বাইরে এসব নোংরামি করে এসে আমার ঘরে থাকিস? আমি পীর বংশের ছেলে, আমার ইজ্জত তুই ধুলোয় মিশিয়ে দিলি। তোকে আমি কি দেইনি? কয়েকদিন আগেই তো 1000 টাকার শাড়ি কিনে দিলাম, আজ তোকে আমি মেরেই ফেলব। রফিউল হিতাহিত জ্ঞান হারিয়ে ঘর থেকে দা নিয়ে আসে কুসুমকে হত্যা করার জন্য। নিজের জীবন বাঁচাতে এবং চরম ঘৃণায় কুসুম হাতের কাছে থাকা একটি ভারী ফুলদানি দিয়ে রফিউলের মাথায় সজোরে আঘাত করে। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে রফিউল। মৃত্যু হয় তার। ছোট্ট মেয়েটি ঘর থেকে বেরিয়ে এসে আর্তনাদ করে ওঠে, মা, তুমি বাবাকে মেরে ফেললে? কিন্তু কুসুমের চোখে কোনো পানি নেই, মনে নেই কোনো অনুশোচনা। সে কেবল রফিউলের নিথর দেহের দিকে তাকিয়ে মনে মনে বলে, আজ থেকে আমি মুক্ত হলাম। পডকাস্টিংয়ের সেই আধুনিক নারী আর বাস্তবের এই নিঃস্ব কুসুমের গল্প এভাবেই এক রক্তাক্ত ট্র্যাজেডিতে শেষ হয়। পাপ কাহিনীর এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরকীয়া এবং বিশ্বাসের অভাব কিভাবে একটি সাজানো সংসারকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। কুসুমের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং রফিউলের সীমাবদ্ধতা এই দুলের মাঝে পিষ্ট হয়ে শেষ পর্যন্ত জয়ী হল কেবলই এক বীভৎস মৃত্যু। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো মুভিটির প্রতিটি মোড় ছিল শিক্ষণীয় এবং রোমাঞ্চকর। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।